সময়মতো সিদ্ধান্ত না নেয় শিল্প খাতে গ্যাস সংকট, জানালেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস। গাড়ি বহরে হামলার জেরে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি। অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি। চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের এমপি পদ বহাল। শোন অ্যারেস্ট ইস্যুতে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত। এবং ৩ দিন বিরতির পর ফের সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। ইরাকে একযোগে ওয়াশিংটন রিয়াদের হামলায় নিহত অন্তত ৮। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে সরকার প্রধানের আশ্বাসের বিষয়টি তুলে ধরেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। পুরোপুরি বন্ধ এবং আংশিক ক্ষতিগ্রস্ত কারখানা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছেন সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিটিএম এর সভাপতি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। গেল ১৭ বছরে এমনটা হলে বর্তমানের দুরবস্থা তৈরি হতো না। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় হামলার অভিযোগে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হামলার জেরে সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় দলটি। এদিকে হবিগঞ্জে বিএনপি ও এনসিপির নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল রেখেছেন আপিল বিভাগ। তার শপথ নেয়ার পক্ষে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে সংসদ অধিবেশনে যোগদানে বাধা থাকল না। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সদস্যদের বেঞ্চ এ আদেশ দেন। আর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতারকৃত আসামিকে অন্য কোনো মামলার শোন অ্যারেস্ট দেখানো যাবে না মর্মে হাইকোর্টের এমন আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের একই বেঞ্চ। বুধবার দুপুরে আপিল বিভাগের এসব সিদ্ধান্তের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। আদালত আজকে মামলাটির তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি যদি কোনো কারণে হাইকোর্টের রায়টি পূর্ণাঙ্গভাবে পাওয়ার পরে যদি মনে করেন যে তিনি সংক্ষুব্ধ হয়েছেন এবং আপিল করবেন, তাহলে তিনি পরবর্তীতে করতে পারবেন। কিন্তু বর্তমানে এই মামলাটি অর্থাৎ জনাব সরওয়ার আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ নেয়ার সুযোগ বহাল রাখা সহ কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামের ৫ সদস্যের প্রতিনিধি দল। জামায়াত বলছে, বিদ্যমান আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন, কিন্তু এই সুযোগ বাতিলের সুপারিশ সংবিধানে থাকা নাগরিকের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। বৈঠকে জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাঘের আবাসস্থল সংরক্ষণ এবং এই প্রাণী রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস। বাংলাদেশে এই বছরের প্রতিপাদ্য বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন।
বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ২৯ জুলাই পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাঘ সম্মেলনে এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বে বন্য পরিবেশে বাঘের অস্তিত্ব রয়েছে এমন ১৩টি দেশে দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। বাংলাদেশে এই বছরের প্রতিপাদ্য বাঘকরী সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন। বন বিভাগ বলছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে আশাব্যঞ্জক সাফল্য মিলেছে। সরকারের ধারাবাহিক উদ্যোগে কমেছে মানুষ বাঘের সংঘাত, বাঘ হত্যা ও পাচারের ঘটনা। একই সঙ্গে সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন বাংলাদেশের জীববৈচিত্র্যের অন্যতম প্রধান ভাণ্ডার আর রয়্যাল বেঙ্গল টাইগারের শেষ নিরাপদ আবাসস্থল। একদিকে হরিণ শিকারীদের দৌরাত্ম্য, অন্যদিকে বনদস্যুদের অবাধ বিচরণে দিন দিন সংকুচিত হচ্ছে বাঘের আবাসস্থল। অনেক সময় হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকা পড়ে বাঘও প্রাণ হারায়। বন বিভাগের তথ্য মতে স্মার্ট পোর্টালিং, ক্যামেরা ট্যাপের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, চোরা শিকার প্রতিরোধে অভিযান, বনজীবীদের সচেতনতা বৃদ্ধি এবং আহত বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসা সহ নানা উদ্যোগের ইতিবাচক ফল মিলতে শুরু করেছে। এর প্রতিফলন দেখা গেছে সর্বশেষ বাঘ গণনায়। ২০১৮ সালের জরিপে বাংলাদেশ অংশে সুন্দরবনে ১১৪টি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব শনাক্ত হয়েছে। ২০২৪ সালে ক্যামেরা ট্যাপ ভিত্তিক সর্বশেষ জরিপে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। বন কর্মকর্তাদের মতে এটি শুধু বাঘের সংখ্যা বৃদ্ধির প্রমাণ নয়, বরং সুন্দরবনের বাস্তুতন্ত্র ও সংরক্ষণ ব্যবস্থাপনার ইতিবাচক পরিবর্তনেরও প্রতিফলন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। তাদের অনুপস্থিতিতেও চলমান বিক্ষোভ গণ আন্দোলনে রূপ নেয়। এদিন ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশ চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা আদায় করায় ২৯ জুলাই আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক অভিভাবকরাও। এতে আবার বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী। আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। শুনানিতে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। হাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানোর ঘটনা উদ্ঘাটন এবং আন্দোলনে নিহতদের সঠিক সংখ্যা নিরূপণে এদিন বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় গণতদন্ত কমিশন। দেশজুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে ১৪ দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এদিন লাল কাপড়ে চোখ বাঁধা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ঠাকুরগাঁয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত তরুণরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এতে আতঙ্কিত অভিভাবক ও স্থানীয়রা। দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। বিধানচন্দ্র দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
মুঠোফোনের এক ক্লিকেই ছাই হয়ে যাচ্ছে স্বপ্ন, ছারখার হচ্ছে পরিবার, এমনকি ঝরছে তাজা প্রাণও। সহজে ধনী হওয়ার প্রলোভনে শহর পেরিয়ে অনলাইন জুয়ার মরণ নেশা এখন প্রত্যন্ত গ্রামেও। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ভুজারিপাড়া গ্রামের ২০ বছর বয়সী নাহিদ রানা অনলাইন জুয়ার ফাঁদে ঋণগ্রস্ত হয়ে হতাশায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। খেলা করছে, খেলার পর সে নিজের জীবন নিজে আত্মহত্যা করছে। বুক খালি আমার সন্তান নাই, বৌমা নেই, সন্তান নেই, তার নাতিপুতি কেউ নেই। শুধু নাহিদই নন, চলতি বছরের শুরু থেকে ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার বলি হয়েছেন একাধিক তরুণ। সদর উপজেলার মনির হোসেন, পৌর শহরে সাদিকুল ইসলাম কিংবা বালিয়াডাঙ্গির রাজিউর রহমান প্রত্যেকেই অনলাইন জুয়ার পরিণতি সইতে না পেরে আত্মহত্যা করেছেন। অনলাইন কেচেনো খেলে আত্মহত্যা করলো। অনলাইন খেলাটাতে লোক ধ্বংস হয়ে যাচ্ছে, বহু লোকে ধ্বংস। প্রতিটা পরিবারই ঝলপাল যেগুলা মানে না লুকা লুকা খেলা, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সংসারে কলহ, ঝগড়াঝাটি, মারামারি, বাপকেও পর্যন্ত মানুষ খুন করতেছে এই ক্যাসিনোর জন্য। সরকারের কাছে এটা চাচ্ছি যেন এটা দ্রুত বন্ধ করে। পুলিশের তথ্য মতে চলতি বছরে জেলায় অনলাইন জুয়া আইনে ২ মামলায় ৩ জন এবং সাধারণ জুয়ায় ৭ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিচ্ছে পুলিশ। অভিযানে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছি এবং আমরা মামলাও নিয়েছি। আমরা সবাইকে অনুরোধ করি যে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার জন্য। শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সম্মিলিত সচেতনতাই পারে এই সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। ময়মনসিংহে বর্ষার শুরুতেই দাপটের বার্তা দিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। এখন পর্যন্ত এই বছর ৫ জনের মৃত্যু। ঘর বাড়ি, অফিস, মার্কেট ছাড়িয়ে নদী পথেও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালও। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বর্ষার শুরুতেই ময়মনসিংহে দাপটের বার্তা দিচ্ছে ডেঙ্গু। শুধু ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকে নয়, ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। জানুয়ারি থেকে জুলাইয়ের এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৪২৪ জন। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে চালু হয়েছে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড। নির্ধারিত বেড ছাড়াও হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন বয়সী মানুষজন। 3 দিনের ছুটিতে আমি বাড়িতে আসি এবং এরপর দিন থেকে আমার জ্বরের প্রকোপ দেখা যায়। ক্লিনিকে পরীক্ষা করায় এবং ডেঙ্গু ধরা পড়ে এবং ওনারা বলে দ্রুত যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। চিকিৎসা আছে, আমার জ্বর কমতেছে না। আমার ছেলে আমি এক বাসায় 2 জনই আক্রান্ত। ছেলে যে সিবিসি টেস্ট দিবে গেছে, প্লাটিনেট আমার একটু বেশি, কিন্তু আমার শরীর বেশি দুর্বল হয়ে গেছে। বর্ষা বাড়ার সাথে সাথে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কার কথা জানান চিকিৎসকরা। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে হয়তোবা ডেঙ্গুর মহামারী আরও বেড়ে যেতে পারে। মশার আক্রমণ থেকে যাতে দূরে থাকতে পারে সেই জন্য সবাই মশারি টানিয়ে ঘুমাবেন এবং আশপাশে যে জলাবদ্ধতা থাকলে সেগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন। হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু ওয়ার্ডে কঠোর মনিটরিং করছেন বলে জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ডেঙ্গু ম্যানেজমেন্ট টিম কাজ করতেছেন, ডাক্তার, নার্স সহ সবাই রোস্টার অনুযায়ী মর্নিং, ইভিনিং, নাইটে ডিউটি করতেছেন। প্রতিদিন আমাদের প্রফেসররা আছেন, ডেঙ্গু ফোকাল পারসন আছেন, ওনারা রাউন্ড দিচ্ছেন এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। একসময় বর্ষা এলেই ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের নিচু জমি তলিয়ে যেত পানিতে। জলাবদ্ধতায় বছরের অনেকটা সময় পড়ে থাকত অনাবাদি, কিন্তু সেই জলাবদ্ধ জমি এখন হয়ে উঠেছে কৃষকের স্বপ্নের মাঠ। সর্জন পদ্ধতির চাষাবাদে একই জমিতে মিলছে মাছ ও সবজির উৎপাদন, ফলে বাড়ছে আয়, বদলাচ্ছে কৃষকের জীবন। জসিম রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সবুজে মোড়া বিস্তীর্ণ এই মাঠ বর্ষা মৌসুমের পর বেশিরভাগ সময় থাকত পানির নিচে। জমিতে চাষাবাদ ছিল প্রায় অসম্ভব, পড়ে থাকত অনাবাদি। তবে কৃষি বিভাগের সহায়তায় সর্জন পদ্ধতি চালুর পর বদলে যেতে শুরু করে এ চিত্র।
সর্জন পদ্ধতিতে জমির মাটি তুলে তৈরি করা হয় উঁচু আইল, সেখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের সবজি ও ফল, আর নিচের নালাগুলোতে চাষ করা হয় মাছ। ফলে একই জমি থেকে একসঙ্গে মিলছে আয়ের দুটি পথ, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আমাদের এই জায়গার ভিতরে একটি আইলে আমরা 5 পদের তরকারি যে সবজি চাষ করি, 5টা পদে আমাদের আসে। আমরা এই সজন পদ্ধতিতে কেলে চাষ করে খুব ভালো লাভবান আছি। বছরে খরচপাতি যায় 5-7 লাখ টাকা লাভ হয়। তবে উৎপাদন বাড়লেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বাজারে যাদের কাছে আমরা মাল দেই বিক্রি করি, ওরও সিন্ডিকেট করে আমাদের মালগুলো ন্যায্য মূল্য আমরা এদের কারণে পাইতেছি না। আমরা এই সিন্ডিকেটের থেকে মুক্তি চাই, সরকারের কাছে হোক, দেশের মানুষের কাছে হোক, আপনাদেরকেই এটার সুন্দর একটা সমাধান চাই। কৃষি পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিপণন অধিদপ্তর যদি এখানে একটু ভূমিকা রাখে, তাহলে কৃষক যে বর্তমান যে দাম পায় তার চেয়ে অবশ্যই অধিক মূল্য পাবে। কৃষক যাতে ন্যায্য মূল্য এবং ভালো মূল্য পায়, এজন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো যেন ভালোভাবে কাজ করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী শুধু চরফ্যাশন উপজেলাতেই চলতি মৌসুমে প্রায় 7,000 হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে চাষাবাদ হয়েছে। ডলি ভিন্টে মনোয়ারা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক সংবাদ। জাপানের 7.1 মাত্রার ভূমিকম্পের পর দেশটিতে এই পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 36,000-এর বেশি পরিবার এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন দেশটির সরকার। উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে প্রায় 3,600 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সময়মতো সিদ্ধান্ত না নেয় শিল্প খাতে গ্যাস সংকট, জানালেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস। গাড়ি বহরে হামলার জেরে বিএনপি এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি, অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জে 144 ধারা জারি। চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের এমপি পদ বহাল। সোন অ্যারেস্ট ইস্যুতে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত। এবং 3 দিন বিরতির পর ফের সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র ইরান। ইরাকে একযোগে ওয়াশিংটন রিয়াদের হামলায় নিহত অন্তত 8। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।